নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জন্য আজকের ক্লাসে আমরা পরবর্তী জিকে প্র্যাকটিসের নাম্বার 15 নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্ন আনা হয়েছে প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার ডিটেলস সলিউশন নিয়ে আলোচনা করা হবে আজকের ক্লাসে। এবং তোমরা সকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে প্লেলিস্ট প্রপারভাবে তোমরা পেয়ে যাবে, সেখানে সমস্ত ক্লাসগুলো পরপর সাজানো রয়েছে। তো তোমরা যারা যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা এটা ডাউনলোড করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি, কারণ এখানেই কিন্তু তোমরা ক্লাসের যে ফ্রি পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে কিন্তু আমি এই যে পিডিএফটা রয়েছে এটাকে আজকে টেলিগ্রামেও তোমাদের শেয়ার করে দেবো, যেখানে কিন্তু এইখানে আমরা সমস্ত লিঙ্ক তোমাদের অ্যাড করে দিয়েছি। যেমন টেলিগ্রামে তোমরা যখনই ক্লিক করবে তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে, ইউটিউব চ্যানেল পেয়ে যাবে এখানে ক্লিক করলে, এবং মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইট, সমস্ত লিঙ্ক কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। তোমরা শুধু এখানে ক্লিক করলেই ডাইরেক্ট তোমরা সেখানে পৌঁছে যাবে। তো চলো আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। তোমরা যারা যারা ইউটিউবে দেখছো সকলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে রাখবে, লাইক শেয়ারটা করে দিও। প্রথম প্রশ্ন রয়েছে আজকের ক্লাসের, নিচের কোনটি রবি শস্য নয়? তো রবি শস্য নয় কোন বলা হয়েছে? তো এখানে ভালো করে যদি অপশানগুলো আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে গম, ধান, সর্ষে এবং ভুট্টা। কোনটা আমাদের রবি শস্য নয়? তার মানে কি খারিফ শস্য কোনটা? তো খারিফ শস্য কোনটা রয়েছে আমাদের নিচের মধ্যে? অবশ্যই প্রধান খারিফ শস্য হচ্ছে ধান, কিন্তু আমাদের ওখানে অপশানে ভুট্টাও রয়েছে, ভুট্টাও কিন্তু খারিফ শস্যের মধ্যেই পড়ছে। তো সুতরাং অপশান কিন্তু আমাদের হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি। আর রবি শস্য নয় হচ্ছে ধান এবং ভুট্টা, এবং যদি বলা হয় রবি শস্য কোনগুলো, সেটা হচ্ছে গম এবং সর্ষে, দুটোই হচ্ছে আমাদের রবি শস্যের উদাহরণ। এবার এই যে খারিফ শস্য বা রবি শস্য রয়েছে এগুলো কোন সময় বোনা হয় বা কাটা হয় এগুলো আমাদের দেখতে হবে। প্রথমে রয়েছে খারিফ শস্য, যেটা বর্ষাকালের শুরুতে, যেমন জুন জুলাই মাসে এই সময় এটাকে কিন্তু বোনা হচ্ছে, এবং শরৎকাল অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসের দিকে এটাকে কাটা হয়। প্রধান যে খাদ্যশস্যের মধ্যে পড়ছে ধান, ভুট্টা, পাট, তুলা এবং জোয়ার, বাজরা, সয়াবিন, এগুলো সবই কিন্তু খারিফ শস্যের প্রধান শস্য রয়েছে। পরবর্তী এই যে রবি শস্য রয়েছে এটা কোন সময় বোনা হয়ে থাকে? এটা কিন্তু শীতকালের শুরুতে, অর্থাৎ এই যে অক্টোবর থেকে নভেম্বর মাসের যে টাইম পিরিয়ড রয়েছে এই সময় কিন্তু, যে সময় আমাদের এই খারিফ শস্যটা ঠিক কাটা হচ্ছে, ঠিক তার পরের সময় কিন্তু রবি শস্যকে বোনা হচ্ছে, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরে। এবং এটিকে কাটা হচ্ছে মার্চ এবং এপ্রিল মাসে, যেটা বসন্তকালের দিকে পড়ছে। তো এই সময় এটাকে কাটা হচ্ছে, এগুলো হচ্ছে রবি শস্য। কোনগুলো রয়েছে এর মধ্যে পড়ছে? যেমন গম আছে, বার্লি, সরিষা, ছোলা, মটরশুঁটি, আলু, এগুলো প্রধান প্রধান রয়েছে আমাদের এই খারিফ শস্যের উদাহরণ, রবি শস্যের উদাহরণ। এবং এখানে কিন্তু আরেকটা শস্য রয়েছে, সেটা হচ্ছে জায়দ শস্য। জায়দ শস্যটা কি না, রবি এবং খারিফ শস্যের মধ্যবর্তী যে সময়কাল রয়েছে, যেমন গরমকাল যেটা হচ্ছে আমাদের মার্চ থেকে যে জুন মাসের যে টাইম পিরিয়ডটা পড়ছে, এর মধ্যে কিন্তু এটাকে বোনা হয় এবং এই সময়ের মধ্যে এটাকে কাটা হচ্ছে। এই যে টাইম পিরিয়ডের মধ্যে জায়দ শস্য আমরা সেটাকে বলছি, যেখানে গুরুত্বপূর্ণ যে ফসলগুলো পড়ছে, যেমন তরমুজ রয়েছে, শসা রয়েছে, এবং লাউ রয়েছে, ঝিঙে রয়েছে, নানান ধরনের যে শাকসবজি রয়েছে, এগুলো হচ্ছে আমাদের প্রধান শস্য, যেগুলো জায়দ শস্যের মধ্যে পড়ছে। দেখো এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা, যেটা রেল, এসএসসি, আমাদের প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে এই ধরনের প্রশ্নটি, এবং আমাদের রাজ্যের অনেক প্রশ্ন পরীক্ষায় কিন্তু এটা চলে এসেছে। তো প্রশ্নটি রয়েছে, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সঠিক উত্তর কোনটা হবে? কেরালার যে নতুন ফসল তোলার উৎসব, অর্থাৎ কেরালায় যখন নতুন ফসল তোলা হয় তখন সেই সময় তারা একটা নতুন ফেস্টিভ্যাল হিসাবে কিন্তু এটাকে পালন করে। তো সেই যে উৎসব হিসাবে বলতে পারো সেটা কোনটা? অবশ্যই ওনাম। ওনাম, যেটা আমরা কেরালা রাজ্যে দেখতে পাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের যে সমস্ত আমাদের নববর্ষের যে উৎসব রয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের চলে আসে, নিউ ইয়ার ফেস্টিভ্যাল, যার মধ্যে রয়েছে কেরালায় আমরা দেখলাম ফসল তোলার যে উৎসব রয়েছে সেটা হচ্ছে আমাদের, যেটা দেখলাম, ওনাম। এছাড়া কিন্তু এখানে হচ্ছে নববর্ষ উৎসব, সেটা হচ্ছে আমাদের বিশু। কি নাম হচ্ছে? বিশু। এটা হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা পালন করি কি পয়লা বৈশাখ, ঠিক সেই রকম। পাঞ্জাবে এটা রয়েছে বৈশাখী, পাঞ্জাবে এখানে বৈশাখী হিসেবে আমরা চিনি, এবং তামিলনাড়ু রাজ্যে বলা হয় পুথান্ডু। আসাম রাজ্যে এটাকে বোহাগ বিহু, আমরা জানি বিহু, এটা কিন্তু আসামে রয়েছে এবং এখানে বোহাগ বিহু হিসাবে কিন্তু এটাকে পালন করা হচ্ছে। এবং ওড়িশা রাজ্যে এটাকে বলা হয় কি না, পানা সংক্রান্তি হিসাবে এটা খ্যাতি লাভ করেছে। এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটাকে বলা হয় কি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক, এই তিনটেতেই কিন্তু বলা হয়ে থাকে এটাকে উগাদি। উগাদিটা কি? একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল রয়েছে, যেটা আমরা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে, তিনটে রাজ্যে কিন্তু দেখতে পাই। তো টোটাল তিনটেই রয়েছে আমাদের, এবং এর সাথে সাথে যেগুলো বললাম এগুলো সবই হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল। তার সাথে আরও রয়েছে যেমন কাশ্মীরে রয়েছে নবরে ফেস্টিভ্যাল পালন করা হয়। গুজরাট রাজ্যে বলা হয় এটাকে কি না, বিশু বরাস হিসেবে এটাকে বলা হয়ে থাকে, এবং আমাদের পশ্চিমবঙ্গে এটাকে বলা হয় পয়লা বৈশাখ।
মণিপুর রাজ্যে এটাকে বলা হয় কি না সাজিবু চেরাওবা। চেরাওবা তোমরা শুনেছো, অনেকবার পরীক্ষায় এসেছে। এর সাথে রয়েছে মহারাষ্ট্রে এটাকে বলা হয় গুড়ি পাড়বা। তো অবশ্যই প্রতিটি কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো পরীক্ষায় আসে আমি সেগুলোই তোমাদেরকে এখানে দেখিয়েছি। অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে। পরের প্রশ্ন রয়েছে, পরবর্তী যে প্রশ্ন রয়েছে এখানে বলা হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে এটাকে 18 বছর করা হয়েছে। অর্থাৎ আগে ছিল 21 বছর এবং সেটাকে এখন বর্তমানে 18 বছর করা হয়েছে। এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে ভোটাধিকারের বয়স? তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি করা হয়েছে, যেখানে বয়সসীমা ভোটদানের জন্য 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে এবং এটি করা হয়েছে 1999 সালে এটিকে কিন্তু করা হয়েছে। এবং মনে রাখবে এই যে ভোটাধিকার রয়েছে এটিও কিন্তু আমাদের একটি আর্টিকেলের মধ্যে পড়ছে, যেটা কিন্তু আমাদের রাইট টু ভোট আর্টিকেল নাম্বার 326 আর্টিকেলের মধ্যে এটি পড়ছে। পরের যে প্রশ্ন রয়েছে, আইনি আকবরী এই গ্রন্থটি কে রচনা করেছে? তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে রয়েছেন? অপশান দেওয়া রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আবুল ফজল। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। তো এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেমন মুঘল যুগের যে গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের রচয়িতা রয়েছেন তাদের নামগুলো আমি দিয়ে রেখেছি। যেমন বাবরনামা বা তুজকি বাবরি, এই বইটা কার লেখা রয়েছে? অবশ্যই বাবরের। বাবরের আত্মজীবনী যেটা হচ্ছে বাবরনামা, সেটা কিন্তু তারই রয়েছে এটা। এবং হুমায়ুন নামা যেটা রয়েছে সেটা কিন্তু গুলবদন বেগমের রচয়িতা রয়েছে। তাছাড়া আইনি আকবরী বা আকবরনামা যেটা রয়েছে সেটা আবুল ফজলের লেখা রয়েছে। তুজুকি জাহাঙ্গীরি যেটা হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী রয়েছে, এটা তারই লেখা। এবং শাহজাহাননামা যেটা হচ্ছে আমাদের কার লেখা? ইনায়েত খাঁয়ের লেখা। এগুলো কিন্তু প্রতিটি কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সবকটা এখানে দেওয়া রয়েছে। এবং এর যে পিডিএফ সেটা কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। যদিও এই ক্লাসের পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, এবং আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো সব অ্যাপের মধ্যে দেওয়া আছে। পরের প্রশ্ন আছে WIFI অর্থাৎ ওয়াইফাই এর ফুল ফর্ম কী রয়েছে? তো ওয়াইফাই যে ফুল ফর্ম রয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং এখানে ইন্টারনেট বা তার সম্পর্কিত যে সমস্ত আমাদের কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্মগুলো রয়েছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যার মধ্যে রয়েছে WWW এর ফুল ফর্ম কী? তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা হচ্ছে আমরা WWW দিয়ে শুরু করি :/ দিয়ে, তো সেটা হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে এর পূর্ণরূপ। নেক্সট রয়েছে HTML। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTTP ফুল ফর্ম কী আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে HTTP এর ফুল ফর্ম। এবং XML এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পরীক্ষার জন্য প্রতিটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আছে আমাদের CSS অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট। অবশ্যই কিন্তু প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আরও কিছু আমি তোমাদের জন্য এখানে রেখে দিয়েছি, যার মধ্যে রয়েছে SQL অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ SQL। নেক্সট রয়েছে GSM এর ফুল ফর্ম কী রয়েছে না গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, GSM এর ফুল ফর্ম। এবং আমরা যে জিপিএস বা লোকেশন যেগুলো ট্র্যাক করার জন্য ব্যবহার করি জিপিএস সিস্টেম, যার ফুল ফর্ম রয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এছাড়া আমাদের যে কোনো মোবাইলে আমাদের একটা অ্যাড্রেস রয়েছে, সেটা হচ্ছে IP অ্যাড্রেস, যার মাধ্যমে আমরা সেটা ট্র্যাক করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কি ইন্টারনেট প্রোটোকল IP। এছাড়া VPN, আমরা তো এখানে VPNও ইউজ করে থাকি। তো এটা হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেটার ফুল ফর্ম হচ্ছে VPN এর এটা ফুল ফর্ম। এবং ল্যান রয়েছে, ল্যানের ফুল ফর্ম কী আছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং VPN যেটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সহ অন্যান্য যে সমস্ত আমাদের গুরুত্বপূর্ণ ফুল ফর্মগুলো রয়েছে সেগুলো সব কিন্তু আমরা এক নজরে এখানে দেখিয়ে দিয়েছি, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এগুলো এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে আমাদের রাজ্যের বিভিন্ন এক্সামে কিন্তু চলে এসেছে। এবং এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। প্রশ্নে বলা হয়েছে কোন গুপ্ত সম্রাটকে সকারি উপাধি দেওয়া হয়েছে বা সকারি উপাধিটি লাভ করেছিলেন কোন গুপ্ত সম্রাট? এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে সকলে উত্তরের জানিয়ে দেবে। এবং প্রশ্নের অপশান রয়েছে স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত। আগের দিনের যে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের সেটা হচ্ছে কবিরাজ উপাধিতে কে ভূষিত ছিলেন বা সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে কবিরাজ এবং ভারতের নেপোলিয়ন। এটা কিন্তু সঠিক উত্তর হবে। এবং আজকের ক্লাসের যে সঠিক উত্তর হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। এর সঠিক উত্তর তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে।
পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, এই যে মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমাদের, যেখানে জুন 2026-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটাকে কিন্তু তোমরা সকলে পেয়ে যাবে। কোথায় পাবে? অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেইড পিডিএফ সেকশানে, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে পেয়ে যাবে, যেখানে প্রতি 13 টাকার বিনিময়ে কিন্তু প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে। এবং এখানে 450-এর উপর মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যেগুলো তোমরা জানোই। যেমন ফার্স্টে দেখতে পাচ্ছ টাটা আইপিএল 2026 সম্পর্কিত, যেমন রয়্যাল আরসিবি কিন্তু এখানে জয়লাভ করেছে এবং সেখানকার এক্সট্রা তথ্যটা আমরা দিয়ে রেখেছি, যেহেতু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার সাথে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন রয়েছে, এই ধরনের যে টি20 যেগুলো রয়েছে আন্তর্জাতিক ফরম্যাট, এছাড়া যা রয়েছে আমাদের স্পোর্টস বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট, যা আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে, সেই সমস্ত প্রশ্নোত্তর কিন্তু আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে মাসিক যে ইবুক রয়েছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দিই। এছাড়া আমাদের সামনে যে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে, তার সাথে রেলওয়ে অন্যান্য এক্সাম রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তোমাদের সকলের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সটা। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই 13 টাকা একদম সামান্য মূল্যে কিন্তু দেওয়া হচ্ছে, প্রতি মাসেরটা তোমরা পেয়ে যাবে। অ্যাপ অল ইন্ডিয়া র্যাঙ্কার্সটা সকলে ডাউনলোড করে রাখবে। এবং ক্লাসে যারা নতুন রয়েছে অবশ্যই তোমাদের বলে রাখি, এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো যদি কোনো সমস্যা হয় পিডিএফ নেওয়ার জন্য। এবং তোমাদের বলে রাখি, এখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ যা রয়েছে সবই কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি এই 80টি পেজের মধ্যে। সামনে আমাদের পঞ্চায়েত পরীক্ষা রয়েছে এবং অন্যান্য রাজ্যের এক্সামগুলো হতে যাচ্ছে, ওবিসি কেস কিন্তু ইতিমধ্যে তুলে নেওয়া হচ্ছে, তার প্রক্রিয়া কিন্তু চলছে। এবং তোমাদের বলে রাখি, এখানে ইতিহাসের যা গুরুত্বপূর্ণ রয়েছে সব কিন্তু আমরা দিয়ে রেখেছি। আপকামিং সমস্ত এক্সামের জন্য এগুলো কিন্তু ভ্যালিড আছে। এবং এখানে কিন্তু তোমাদের ক্লার্কশিপ এক্সাম হোক, ডব্লিউপি হোক বা পঞ্চায়েত পরীক্ষা, সমস্ত এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। একদম প্রাচীন ভারত থেকে শুরু করে প্রাচীন, মধ্য, আধুনিক ভারত টোটালটাই কমপ্লিট করে দিয়েছি। শেষের দিকে ওয়ান লাইনের ফরম্যাট অনুযায়ী কিছু প্রশ্নোত্তর রেখেছি, যেগুলো লাস্টে রিভিশনের জন্য তোমাদের এটা হেল্প হয়ে যাবে। তো এখানে সেটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। অ্যাপের মধ্যে সমস্ত বিস্তারিত তথ্য এবং ডিটেলস, এবং তোমাদের এখানে ডেমো পিডিএফও ওখানে দেওয়া রয়েছে। সেম একই রকম কিন্তু ভারতের সংবিধান, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, যেখান থেকে গুরুত্বপূর্ণ যা প্রশ্ন রয়েছে আমাদের পরীক্ষায় আসে, সব আমরা এখানে কিন্তু দিয়ে রেখেছি, যেটা 81টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। সেম একইভাবে কিন্তু এরও শেষের দিকে আমরা কিছু প্রশ্নোত্তর ওয়ান লাইনার ফরম্যাটে রেখেছি, কিন্তু এখানকার যে প্রশ্নোত্তরগুলো রেখেছি তার যে বিশেষত্ব হচ্ছে, সেখানে আমরা প্রশ্ন রেখেছি, প্রশ্নের সাথে সাথে তার উত্তর এবং অতিরিক্ত তথ্য কিন্তু প্রোভাইড করেছি, যেখানে 300-র ওপর প্রশ্ন সংখ্যা কিন্তু রয়েছে। আমার মনে হচ্ছে এই যে 300টির ওপর প্রশ্ন সংখ্যা রয়েছে এবং সম্পূর্ণ যে পিডিএফটা তোমরা যদি 5 থেকে 6 বার বা 10 বার যদি এটা কমপ্লিট করতে পারো, ভারতের সংবিধান থেকে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আটকাবে না, এটা কিন্তু বলতে পারি। আর এখান থেকে যা তথ্য দেওয়া রয়েছে সব কিন্তু পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, বিগত বছরের বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। এছাড়া স্ট্যাটিক জিকের পিডিএফটাও কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে, 120টার উপর, যেখানে টপিকের সংখ্যা রয়েছে। যেমন মেন টপিকগুলো আমরা যেগুলো পড়ার সময় যেগুলো মিস করে ফেলি বা গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, যেমন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখান থেকে প্রশ্ন আসেই। রামসার সাইট, ন্যাশনাল পার্ক, এখান থেকে প্রশ্ন যেমন আসে। তো এই ধরনের টপিক 120টার উপর টপিক এখানে কিন্তু রয়েছে, যেগুলো স্ট্যাটিক জিকের মধ্যে দেওয়া রয়েছে। তো চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে সেখানে দেওয়া রয়েছে কি, আমাদের যে সৌরজগৎ রয়েছে, সোলার সিস্টেম, এখানে সবচেয়ে ছোট গ্রহ বা প্ল্যানেট কোনটি রয়েছে? তো আমাদের সোলার সিস্টেম বা ইউনিভার্স থেকে এখানে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে এখান থেকে, এই টপিকটা থেকে। এই যে আমাদের ভারতের আমাদের যে সোলার সিস্টেম রয়েছে, ইউনিভার্সে আমাদের যে সোলার সিস্টেম, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এর মধ্যেই যে গ্রহগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবথেকে ছোট গ্রহ কোনটি? সেটা হচ্ছে আমাদের যে সৌরজগৎ, যার মধ্যে সবথেকে ছোট গ্রহ হচ্ছে আমাদের বুধ, যেটা হচ্ছে আমাদের সূর্যের সবথেকে কাছের গ্রহ। আর যে হচ্ছে 88 দিনে সে কিন্তু কমপ্লিট করে ফেলে তার রোটেশন, ঠিক আছে? তো অবশ্যই এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হবে, যেমন অপশানগুলো ভালো করে যদি আমরা একটু লক্ষ্য করি, তো এখানে কিন্তু রয়েছে মঙ্গল। এই মঙ্গলের সম্পর্কে তোমরা জেনে রাখবে, মঙ্গলকে বলা হয়ে থাকে কি রেড প্ল্যানেট বা লাল গ্রহ। এবং এখানে কিন্তু এর যে সর্বোচ্চ যে পর্বত বা এর যে সর্বোচ্চ যে উঁচু স্থান, সেটাকে আমরা কি বলি? অলিম্পাস মন্স। এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে। আর এর সম্পর্কে যেটা দেখে রাখবে, শনি গ্রহ হচ্ছে আমাদের কি, এটি কিন্তু একটি গ্যাসীয় প্ল্যানেট রয়েছে। অর্থাৎ এই যে আমাদের পৃথিবী, তোমাদের একটু ভালো করে এর পরবর্তী যে চিত্র রয়েছে এখানে একটু ভালো করে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমাদের যে ইউনিভার্স রয়েছে, আমাদের ইউনিভার্সের মধ্যে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই অবস্থান করছে আমাদের যে সোলার সিস্টেম। সূর্য সহ যে 8টি গ্রহ তার নিজের কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরপাক খাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের সোলার সিস্টেম, ঠিক আছে? আর এখানকার আমাদের যে সোলার সিস্টেম, যেখানে সূর্য রয়েছে এবং সূর্যের সবথেকে যে কাছের গ্রহ রয়েছে সেটি হচ্ছে কি এই মার্কারি বা বুধ। এবং এই বুধ গ্রহ হচ্ছে সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। এর সম্পর্কে মনে রাখবে এটা, এবং এটাও মনে রাখবে এই বুধ গ্রহের কিন্তু কোনো রকম উপগ্রহ বা স্যাটেলাইট বা মুন কোনোটাই কিন্তু নেই, ঠিক আছে? তো এই যে পরবর্তী গ্রহ রয়েছে সেটা হচ্ছে ভেনাস বা শুক্র।
এই শুক্র হচ্ছে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ। দেখো এখানে সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ, সেটা হওয়া সত্ত্বেও বুধ কিন্তু সৌরজগতের সবথেকে উষ্ণতম নয়, সবথেকে উষ্ণতম হচ্ছে ভেনাস। এরও কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এই শুক্রের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য এখানে গ্রিন হাউসের যে প্রভাব সেটা কিন্তু প্রচুর মাত্রায় পড়েছে, যার জন্য সৌরজগতের সবথেকে হটেস্ট প্ল্যানেট হচ্ছে এই ভেনাস। এই জন্যই কিন্তু এটাকে আমরা বলে থাকি কি আর্থের টুইনও বলে থাকি, তার কারণ আর্থের সাথে কিন্তু অনেকটাই মিল খায়। তার সাথে সাথে মনে রাখবে এটি কিন্তু আমাদের সন্ধ্যা তারা বা এটাকে কিন্তু মর্নিং স্টার, ইভিনিং স্টার হিসাবেও এটা পরিচিত রয়েছে। এবং এই যে আমাদের শুক্র রয়েছে এটাকে কিন্তু পৃথিবীর টুইন বা যমজ গ্রহ বলা হয়ে থাকে। তো এবার আসছে আমাদের পৃথিবী, এবং পৃথিবী সম্পর্কে অবশ্যই জেনে রাখতে হবে আমাদের পৃথিবী হচ্ছে নীল গ্রহ নামে পরিচিত রয়েছে। এর সাথে সাথে মনে রাখবে আমাদের পৃথিবীর কিন্তু একটি মাত্র স্যাটেলাইট যেটা রয়েছে ন্যাচারাল স্যাটেলাইট, সেটা হচ্ছে আমাদের চাঁদ, মুন রয়েছে। তার সাথে দেখে রাখবে আমাদের যে সূর্যের থেকে যদি বলা হয় সূর্যের থেকে দূরত্ব অনুসারে তৃতীয় গ্রহ কোনটা, সেটা কিন্তু আমাদের পৃথিবীই আসছে, এবং পৃথিবীর অবস্থান হচ্ছে শুক্র এবং মঙ্গলের মাঝখানে, এটাও দেখে রাখবে। আর এই যে দেখতে পাচ্ছ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই চারটে যে গ্রহ রয়েছে এই চারটে গ্রহকে বলা হচ্ছে ইনার প্ল্যানেট, কারণ এগুলো আমাদের গ্যাসীয় প্ল্যানেট নয়, এগুলো কিন্তু আমাদের সলিড প্ল্যানেট, ঠিক আছে, পার্থিব গ্রহ যেটাকে আমরা বলে থাকি, মানে পাথরের খণ্ড বা পাথর টাইপের কিন্তু এখানে রয়েছে, যেটাকে ইনার প্ল্যানেট বলা হচ্ছে। এবং এর পরবর্তী যেটা রয়েছে এগুলোকে সব বলা হচ্ছে আউটার প্ল্যানেট, ঠিক আছে, যেগুলোকে বলা হচ্ছে গ্যাসিয়াস প্ল্যানেট। এগুলোর ম্যাক্সিমাম কিন্তু গ্যাস দিয়ে তৈরি হয়েছে। আর মঙ্গল সম্পর্কে তোমাদের বলা হয়নি, মঙ্গলটা হচ্ছে আমাদের লাল গ্রহ নামে পরিচিত রয়েছে, এবং এর যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটা অলিম্পাস মন্স নামে পরিচিত রয়েছে। আর যে বলে রাখি এই যে ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট এর মাঝখানে কি অবস্থান করছে, ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট এর মাঝখানে কিন্তু আমাদের একটা কি রয়েছে, একটা বেল্ট রয়েছে, যার নাম কি অ্যাস্ট্রয়েড বেল্ট। আর মনে রাখবে এই অ্যাস্ট্রয়েড বেল্টের মাঝখানে অবস্থান করছে একটি বামন গ্রহ, যার নাম হচ্ছে সেরেস। সেরেস নামক যে বামন গ্রহ রয়েছে এটা কোন দুটি গ্রহের মাঝখানে অবস্থান করে, পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে মঙ্গল এবং জুপিটারের মাঝখানেই কিন্তু অবস্থান করে এই সেরেস বামন গ্রহটি। এবার যদি গ্যাসিয়াস প্ল্যানেটের মধ্যে আমরা যদি একটু তথ্য রাখি, যেমন জুপিটার, জুপিটার হচ্ছে আমাদের সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ রয়েছে, এবং এর গ্রেট যে রেড স্পট সেটা কিন্তু আমরা দেখেওছি। পরবর্তী রয়েছে স্যাটার্ন, শনি। শনি গ্রহ সম্পর্কে অবশ্যই মনে রাখবে এর যে রিং রয়েছে বা এর বলয় রয়েছে যেটা হচ্ছে গ্যাস দিয়ে তৈরি, ধূলিকণা এবং গ্যাস দিয়ে তৈরি হচ্ছে এটি। এবং ইউরেনাস যেটা সবুজ গ্রহ নামে পরিচিত রয়েছে, এবং নেপচুন হচ্ছে আমাদের সৌরজগতের শেষ প্ল্যানেট, ঠিক আছে, এবং এটি কিন্তু অত্যন্ত ঠান্ডা প্ল্যানেটও বলা যায়। তার সাথে প্লুটোকে আমরা দেখতে পাচ্ছি, প্লুটো কিন্তু কোনো রকম গ্রহ কিন্তু নয়। কেন নয় প্লুটো? তার কারণ 2006 সালের আগে কিন্তু এই প্লুটো আগে গ্রহ ছিল, কিন্তু 2006 সালের পর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এরা কিন্তু এই প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? কারণ গ্রহ থাকার জন্য তার একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য দরকার। সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে যে কারণে প্লুটোকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্লুটোর যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে বিভিন্ন ধূলিকণা থাকতে পারে বা বিভিন্ন যে বরফের টুকরো থাকতে পারে সেগুলো সে পরিষ্কার করতে ব্যর্থ। এই কারণেই কিন্তু প্লুটোকে 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কিন্তু বাদ দিয়েছে এই গ্রহের তালিকা থেকে। তো অবশ্যই এই পর্যন্ত ছিল। এবার পরবর্তী আমরা প্রশ্ন দেখব, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা রয়েছে? তো বৌদ্ধ ধর্ম ত্রিপিটক এটি কিন্তু রয়েছে আমাদের পালি ভাষায় লেখা, এবং এই যে ত্রিপিটক, পিটক কর্তার অর্থ কি? ঝুড়ি, আর হচ্ছে তিনটে পিটক রয়েছে, এই জন্য এটাকে ত্রিপিটক বলা হচ্ছে। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নামই হচ্ছে ত্রিপিটক, যেটা পালি ভাষায় লেখা এবং যার অর্থ হচ্ছে ঝুড়ি বা ঝাঁপি। ত্রিপিটক তিনটে ভাগে রয়েছে, একটা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্মর পিটক, এই তিনটে ভাগে বিভক্ত রয়েছে ত্রিপিটক। পরের প্রশ্ন রয়েছে, কেরালার উপকূল ভাগ যে কোস্ট লাইন রয়েছে এটা কী নামে পরিচিত? তো কেরালার যে উপকূল ভাগ বা কোস্ট লাইন এটি কিন্তু মালাবার উপকূল নামে পরিচিত। এখানে আমরা আরও অপশান দেখতে পাচ্ছি, যেমন উৎকল উপকূল। উৎকল উপকূলটা কোনটা? এটা হচ্ছে উড়িষ্যা সংলগ্ন যে অঞ্চল রয়েছে, যে উপকূল বা কোস্ট লাইন, সেটাকে বলা হচ্ছে উৎকল উপকূল। করমণ্ডল উপকূল কোনটা রয়েছে? করমণ্ডল হচ্ছে তামিলনাড়ু সংলগ্ন যে অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে করমণ্ডল। এবং কোঙ্কণ উপকূল কোনটাকে বলা হচ্ছে? কোঙ্কণ উপকূল বলা হচ্ছে আমাদের যে মহারাষ্ট্র এবং গোয়া যে অঞ্চলটি রয়েছে তার যে উপকূল রয়েছে সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। এবার এই সম্পূর্ণ জিনিসটা যদি আমরা ম্যাপের মাধ্যমে দেখে নিই, ভালো করে তোমরা এখানে খেয়াল করবে, পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কচ্ছ দেখতে পাচ্ছি, কচ্ছ একটা ডিস্ট্রিক্টও রয়েছে গুজরাটের, এবং তার সাথে কিন্তু এখানে রয়েছে কাথিয়াওয়াড় উপকূল, এই দুটোই দেখে রাখবে, ইম্পর্টেন্ট। তার সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কোঙ্কণ উপকূল, যেটা তোমাদের একটু আগেই বললাম, মহারাষ্ট্র এবং গোয়া সংলগ্ন যে অঞ্চলটি রয়েছে এখানে কোঙ্কণ উপকূল রয়েছে।
এবং এই দিকটা কেরালার যে অঞ্চলটি রয়েছে এটি হচ্ছে কেরালার মালাবার উপকূল। মালাবার উপকূল কেরালায়, তোমরা সকলেই জানো এটি। তার সাথে এখানে রয়েছে আমাদের কি কেপ ক্যামেরুন রয়েছে এই জায়গাটা করে। তার সাথে এদিকে রয়েছে করমণ্ডল উপকূল, যেটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে এখানে পড়ছে। পরবর্তী আমরা দেখব এখানে নর্দার্ন সার্কেল বা উত্তর সার্কেল যে উপকূল রয়েছে সেটা কিন্তু পড়ছে আমাদের উড়িষ্যা এবং এই অঞ্চলটি অন্ধ্রপ্রদেশের। নেক্সট রয়েছে আমাদের কি না উৎকল উপকূল রয়েছে, সেটা ওড়িশা সংলগ্ন অঞ্চলটি পড়ছে। তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে কিছুটা। তো এই টোটাল যে কোস্ট লাইন, এই জিনিসটা আমাদের দেখে রাখতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে মিতিন মাসির স্রষ্টা কোন লেখক রয়েছেন? তো মিতিন মাসির স্রষ্টা রয়েছেন অপশানের মধ্যে 4টে রয়েছে আমাদের অপশান। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে সুচিত্রা ভট্টাচার্য, অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এবং এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে, তার মধ্যে আমরা একটু দেখে নেব বিভিন্ন চরিত্র এবং তার যে স্রষ্টা রয়েছেন। যেমন অপু, দুর্গা, এদের যে স্রষ্টা সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট রয়েছে শঙ্কর বা অ্যালভারেজ, এর যে স্রষ্টা রয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এবং ফেলুদা রয়েছেন, জটায়ু, তোপসে, এগুলো স্রষ্টা সত্যজিৎ রায়। নেক্সট প্রফেসর শঙ্কু, এর স্রষ্টা রয়েছেন সত্যজিৎ রায়। পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। এবং ঘনাদারও রয়েছে, যেটা প্রেমেন্দ্র মিত্র। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটি। নেক্সট প্রশ্ন রয়েছে কোন খাল বা কোন ক্যানাল প্রশান্ত বা প্যাসিফিক এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করছে? অর্থাৎ কোন খালটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কানেক্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে পানামা খাল। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এবং এই ধরনের ইন্টারন্যাশনাল যে সমস্ত আমাদের খাল বা ক্যানাল বা বিভিন্ন জলপথ বা বর্ডার লাইন রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসে। যেমন আমি এখানে লিস্ট দিয়েছি, ফার্স্টে রয়েছে সুয়েজ খাল। সুয়েজ খাল যেটা কিন্তু ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত বা কানেক্ট করছে। এবং জিব্রাল্টার প্রণালী রয়েছে, যেটা ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থান করছে। পরেরটি রয়েছে মালাক্কা প্রণালী, যেটা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ছে। পক প্রণালী বা পক স্ট্রেইট, যেটা মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে, যেটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। পরবর্তী রয়েছে বেরিং প্রণালী, যেটা সুমেরু মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝে। এবং পরবর্তী রয়েছে কি বাবেল মানদেব প্রণালী, যেটি কিন্তু লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে পড়ছে। তো প্রতিটি কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশটও রাখতে পারো, নোট ডাউন করতে পারো। এবং পিডিএফটা তোমরা পেয়েও যাবে অ্যাপের মধ্যে। পরের প্রশ্ন রয়েছে ইসরো এর চেয়ারপারসন কে রয়েছেন? তো ইসরো কি আমাদের ভারতের যে মহাকাশ সংস্থা রয়েছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার লোগো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এর বর্তমান চেয়ারপারসন রয়েছেন কে? ভি নারায়ণন। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। 1969 সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর বেঙ্গালুরু, কর্ণাটকে অবস্থান করছে। আর ইসরো ফাউন্ডার কে রয়েছে? বিক্রম সারাভাই হচ্ছে এর ফাউন্ডার। পরের প্রশ্ন আছে নিম্নলিখিত আন্দোলনগুলি কালানুক্রমিকভাবে সাজালে কোনটি সঠিক হবে? এখানে অপশানগুলো আমাদের দেওয়া রয়েছে কি কি। ফার্স্টে বলা হয়েছে কি আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। এর মধ্যে আমাকে পরপর সাজাতে হবে ক্রম অনুযায়ী। তো এখানে কিন্তু আমাদের হোমরুল আন্দোলন যেটা রয়েছে, যেটা 1916 দিকে হয়েছিল, সুতরাং এটা তো ফার্স্টে আসবেই। 3 নম্বর অপশান আমাদের ফার্স্টে আসবে, অর্থাৎ একটাই অপশানে রয়েছে অপশান নাম্বার সি। যদি এখানে স্টার মারা মানে ওখানে উত্তরটা দেখানোই রয়েছে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হবে হোমরুল, যেটা হচ্ছে ফার্স্টে আসছে। এবং পরবর্তীতে খিলাফত আন্দোলন, যেটা 1919-এর দিকে হচ্ছে। নেক্সট আইন অমান্য আন্দোলন, যেটা হচ্ছে 1930-এর দিকে হয়েছিল। এবং নেক্সট যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, তোমরা সকলেই জানো 1942-এ। এবং এটা কিন্তু অনুযায়ী আমাদের অপশান নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে হুমায়ুননামা কে রচনা করেছেন? তো হুমায়ুননামার রচয়িতা কে রয়েছে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। তিনি কিন্তু তার বোনই কিন্তু রচনা করেছেন হুমায়ুননামাটি। পরবর্তী আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ আরও গ্রন্থ, যেমন আকবরনামা আবুল ফজলের রয়েছে, শাহজাহাননামা যেটা রয়েছে ইনায়েত খানের রয়েছে, তুজুকি বাবরি বা বাবরনামা বাবরের, কিতাবুল হিন্দ বা সফরনামা যেটা অলবরুনির রয়েছে, তারিকি ফিরোজ শাহী যেটা জিয়াউদ্দিন বার্নির লেখা রয়েছে, এবং তুগলকনামা রয়েছে আমির খসরুর। আর আমির খসরু ভারতের তোতাপাখি বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে দন্তি দুর্গ। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে এটা। এই যে বংশ রয়েছে, এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ, যার রাজধানী ছিল কি মান্যক্ষেত। এবং শ্রেষ্ঠ শাসকের মধ্যে পড়ছেন প্রথম অমরবর্ষ বা তৃতীয় গোবিন্দ। এবং ইলোরার বিখ্যাত কৈলাসনাথ মন্দিরের নির্মাতা হচ্ছেন প্রথম কৃষ্ণ। পরীক্ষায় বহুবার কিন্তু এসেছে এবং আগামী দিনে আবারও কিন্তু এই প্রশ্নটি আসবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে ইন্টারপোল এর সদর দপ্তরটি কোথায় অবস্থান করছে? অপশান রয়েছে দেখো 4টে, সঠিক উত্তর কোনটা হবে? তো ইন্টারপোলটা কি না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, সেটাই হচ্ছে ইন্টারপোল। আর ইন্টারপোলের সাথে আমাদের ভারতের কানেকশন রয়েছে কার? সিবিআই এর আছে।
আর সিবিআই যে একটা নতুন আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ, তিনি কিন্তু একটা পোর্টালও লঞ্চ করেছেন, সেটা হচ্ছে ভারত পোল, যার মাধ্যমে ইন্টারপোলের সাথে কানেকশন হবে। তো এই যে ইন্টারপোল রয়েছে, যার সদর দপ্তর অবস্থান করছে কোথায়? অবশ্যই ফ্রান্সের লিওনে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে। আর এই সম্পর্কিত আর কি আছে? ইন্টারপোল, যার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যার সদর দপ্তর লিওন, ফ্রান্সে অবস্থান করছে। প্রতিষ্ঠা হয়েছিল এটি 7ই সেপ্টেম্বর 1923 অস্ট্রিয়ার ভিয়েনাতে। এবং এই যে আমাদের ইন্টারপোল রয়েছে, যার সদস্য দেশ বর্তমানে রয়েছে কতগুলি? 196টি। প্রশ্ন আসে যে ভারত কবে যুক্ত হচ্ছে এই ইন্টারপোলে সদস্য হিসেবে? 1949 সালে ভারত কিন্তু এই সংস্থার সদস্য হচ্ছে। এবং তোমাদের যেমন বললাম যে ভারতের সাথে কানেক্ট করছে ইন্টারপোলের, সে হচ্ছে এই সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নেক্সট রয়েছে রেড নোটিশ। এখানকার একটি গুরুত্বপূর্ণ নোটিশের মধ্যে পড়ছে রেড নোটিশ, যেটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে পলাতক অপরাধীদের খুঁজে বের করতে বা গ্রেপ্তার করতে নোটিশ জারি করা হয়ে থাকে, যেটা হচ্ছে রেড নোটিশ। ঠিক আছে। তো অবশ্যই ইন্টারন্যাশনাল যারা অপরাধী করে থাকে, যারা পলাতক রয়েছে, যাদেরকে খুঁজে বার করা বা গ্রেপ্তার করার জন্য আদেশ দেওয়া হয় এই রেড নোটিশের মাধ্যমে। এই যে 196টি দেশ রয়েছে, এই 196টা দেশকেই এটা জারি করা হয়। পরের প্রশ্ন আছে, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল, এটা কত সালে হয়েছিল? অর্থাৎ বাংলায় সাঁওতাল যে হুল যে বিদ্রোহ হয়েছিল, এটা কবে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই 1855 সালের যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন কি? সিধু এবং কানহু। 1855 থেকে 56 হচ্ছে যার টাইম পিরিয়ড, যেখানে নেতৃত্ব দান করেছিলেন সিধু, কানু, চাঁদ, ভৈরব, এনারা সকলেই কিন্তু ছিলেন, যার প্রধান নেতৃত্ব হিসাবে ছিলেন সিধু কানু। সময়কাল ছিল 1855 থেকে 56-র মধ্যে এটি হয়েছিল। যদি বলা হয় কোন অঞ্চলে এটি হয়েছিল, সংগঠিত হয়েছিল, যেটা হচ্ছে ভাগলপুর থেকে রাজমহলে পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত, যেটা দামিনী কোহি নামে পরিচিত। আর দামিনী কোহি কথার অর্থ কি? না পাহাড়ের প্রান্ত দেশ। এটা পরীক্ষায় চলে আসে। বিদ্রোহের কারণটা কী ছিল? না ব্রিটিশ সরকার মহাজন এবং জমিদারদের তীব্র শোষণ এবং অত্যাচার করত, যার কারণেই কিন্তু এই সাঁওতালরা বা হুলরা তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। এর যে গুরুত্বপূর্ণ অন্যান্য যে ঘটনা রয়েছে, যেমন 1855 সালের 30শে জুন ভগিনীডিহির মাঠে এখানে বিশাল সমাবেশ করা হয়েছিল। এই দিনটি সাঁওতাল দিবস হিসাবে কিন্তু পালিত হয়। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, 30শে জুন কিন্তু সাঁওতাল দিবস হিসেবে পালিত হয়। তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং এর ফলাফলটা কী হয়েছিল? না বিদ্রোহ দমনের পর ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য পৃথক সাঁওতাল পরগনা জেলা গঠন করতে বাধ্য হয়েছিল শেষ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন আছে, কে প্রথম বলেছিলেন পরমাণু অর্থাৎ অ্যাটম অবিভাজ্য, অর্থাৎ ইনডিভিজিবল, এটাকে ভাঙা যায় না, এটা অবিভাজ্য পরমাণু বা অ্যাটমকে? এটি কিন্তু বলেছিলেন কে? জন ডাল্টন। আধুনিক পরমাণুবাদের জনক হচ্ছেন এই জন ডাল্টন, তিনি কিন্তু এটি বলেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো সাহিত্য ক্ষেত্রে দেয়া হয়ে থাকে, লিটারেচারে দেয়া হয়, সেই পুরস্কারটি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। এই সম্পর্কে তোমরা দেখে রাখবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যার মধ্যে রয়েছে 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর ক্রুপ প্রথম পুরস্কার লাভ করেছেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে রয়েছেন? এই জি শঙ্কর ক্রুপ, যিনি কিন্তু মালায়ালাম লেখক রয়েছেন, 1965 সালে তিনি কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পান। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম কিন্তু পেয়েছেন, এবং পুরস্কারের এখানে মূল্য হিসাবে কত টাকা দেওয়া হচ্ছে? নগদ 11 লক্ষ টাকা এবং একটি শংসাপত্র, যেখানে বাগদেবীর একটি ব্রোঞ্জের মূর্তি প্রদান করা হয়। তোমরা মনে রাখবে যে ভারতের সংবিধানে 8ম তপশিলে টোটাল 22টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এর যেটা মূল সংবিধানে কিন্তু 14টি ছিল। পরবর্তীকালে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে যুক্ত করা হয়েছে, যেখানে বর্তমানে কিন্তু 22টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবং ইংরেজি সাহিত্যে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার পাওয়া যায় কোন রাজ্যে? অবশ্যই কেরালা। কেরালায় কিন্তু আমরা এই প্রাকৃতিক রাবারের সংখ্যা সবথেকে বেশি পরিমাণে পাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? অর্থাৎ আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, তখন মগধে কোন বংশ রাজত্ব করছিল? সেই সময় কিন্তু রাজত্ব করছিল ধননন্দ, অর্থাৎ নন্দ বংশ। এই নন্দ বংশের শেষ শাসক ছিলেন ধননন্দ, এবং তার সময়ই কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।
এখান থেকে প্রশ্ন আসে কে কার সময় ভারতে আসেন, অনেক প্রশ্ন হয় এখান থেকে, যেখানে আমি একটা লিস্ট দিয়ে রেখেছি, এর মধ্যে থেকে পরীক্ষায় যা আসা চলে আসবে। যেখানে মেগাস্তিনিস যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ভারতে আসেন, ফাহিয়েন যিনি চীন থেকে এসেছেন, এবং এখানে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় তিনি এসেছিলেন, এবং ফোক ওকি গ্রন্থের রচয়িতা ছিলেন ফাহিয়েন। হিউয়েনসাং যিনি হর্ষবর্ধনের সময়কালে ভারতে আসেন, এবং সি ইউকি গ্রন্থের রচয়িতা রয়েছেন এই হিউয়েনসাং, এবং মেগাস্তিনিসের গ্রন্থ হচ্ছে ইন্ডিকা, ঠিক আছে, মেগাস্তিনিসে। ইবন বতুতা তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন, যার লেখা হচ্ছে কিতাবুল রেহেলা বা সফরনামা। আব্দুল রজ্জাক ভারতে এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের সময়কালে, যেটা বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে পড়ছেন এই দ্বিতীয় দেবরায়। নেক্সট রয়েছে থমাস রো, যিনি জাহাঙ্গীরের সময়কালে ভারতে আসেন। তো প্রতিটি কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যে কটা পরীক্ষায় আসে সবগুলো এখানে দিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন তোমরা আগামী দিনে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এই যত ইনফরমেশান রয়েছে, কে কার সময় ভারতে আসছে, বা কোন বংশ কে শাসন করছেন, কে শেষ শাসক, কে প্রথম শাসক বা শ্রেষ্ঠ শাসক, এগুলো প্রতিটি কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। আর সব কিন্তু আমাদের যে স্ট্যাটিক জিকের যে পিডিএফ রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এই স্ট্যাটিক জিকে 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। সকলে কিন্তু অবশ্যই এই পিডিএফটি অবশ্যই এটা কালেক্ট করে রাখবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ থেকে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, যেখানে ডেমো এবং ডিটেলস সব কিছু ওই অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। এখানে আমি একটা হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের কী ছিল না, সরকারি উপাধি কে লাভ করেছিলেন। অবশ্যই গুপ্ত শাসক ছিলেন তিনি একজন। অপশানটি সঠিক উত্তর, এখানে অপশান দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। পরের দিন আমি ক্লাসে তোমাদের এটা বলেও দেবো। এবং অবশ্যই তোমাদের বলবো যে টেলিগ্রামে সকলে যুক্ত হবে, এবং সমস্ত লিঙ্ক একদম ফার্স্টে যে তোমাদের দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের কোনো সমস্যার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধু কল করবে না, শুধুমাত্র মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ধরনের লিঙ্ক আমরা এখানে একভাবে দিয়ে রেখেছি। যত ধরনের সোশ্যাল মিডিয়ার বা গ্রুপগুলো রয়েছে, তোমরা শুধুমাত্র ডাইরেক্ট যেখানে ক্লিক করবে সেখানে কিন্তু তোমরা চলে যাবে সেখানে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল, এবং এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিয়ে নেবে। সমস্ত পিডিএফ এবং মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে, এবং ডিটেলস ওখানেই তোমরা পেয়ে যাবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।